আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি 44th বিসিএস এবং 45th বিসিএস এর জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাইবা রিলেটেড আজকের ভিডিওতে শেয়ার করব। মূলত আজকের আলোচনায় থাকবে যে ভাইবা বোর্ডে ইউজুয়ালি প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, ভাইবা বোর্ডের সন্তুষ্টি এবং অসন্তুষ্টি প্রার্থীর কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রার্থী বেশি নম্বর পাবে নাকি কম নম্বর পাবে এটি কিসের উপর নির্ভর করে এবং অন্যান্য বিষয় সম্পর্কিত। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে সেটা হচ্ছে বিসিএস এর ভাইবা প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় ইউজুয়ালি, বা বিসিএস এর ভাইবা বোর্ডে সাধারণত কেমন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয়ে থাকে। প্রথমত আপনি বিসিএস ভাইবা বোর্ড যখন ফেস করবেন তখন আপনাকে মনে রাখতে হবে আপনি যে সময় বিসিএস এর ভাইবা বোর্ডটি ফেস করছেন সেই সময় কোন কিংবা কেমন সরকার ক্ষমতায় আছে। কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, নাকি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এবং সেই সরকারের প্রধান, সেই সরকারের যারা স্টেক হোল্ডার তাদের ডোমেস্টিক পলিসি কি, ফরেন পলিসি কি, সেই সরকারের নীতি এবং আদর্শ কি, এটির উপর আপনাকে প্রশ্ন করা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে সময় ভাইবা দিচ্ছেন সেই সময় দেশের ওভারঅল পরিস্থিতি কেমন, অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি কেমন, অর্থনৈতিক পরিস্থিতি কেমন, সে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো কলহ কিংবা অভ্যন্তরীণ অর্থনৈতিক কোনো চ্যালেঞ্জ কিংবা সংকট এটা আছে কিনা, এই রিলেটেড প্রশ্ন আপনাকে করতে পারে। বিশ্ব ব্যবস্থা কেমন, অর্থাৎ বিশ্বের অর্থনীতি, বিশ্বের রাজনীতি, বিশ্বের ভূ রাজনীতি, বিশ্বের সমরনীতি, বিশ্বের কূটনীতি, বিশ্বের কোন রাষ্ট্রটি এই মুহূর্তে বিশ্বকে লিড দিচ্ছে, কোন রাষ্ট্রগুলো গ্লোবাল পাওয়ার, কোন রাষ্ট্রগুলো রিজিওনাল পাওয়ার, কোন রাষ্ট্রগুলো মেজর পাওয়ার, কোন রাষ্ট্রগুলো গ্রেট পাওয়ার, অর্থাৎ ওভারঅল বিশ্ব কেমনভাবে চলছে, বিশ্ব কোন দিকে যাচ্ছে, বৈশ্বিক ক্রাইসিসগুলো কী কী, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো কী কী, এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে বৈশ্বিক আলোচিত ক্রাইসিসগুলো, সংকটগুলো, যেমন আমরা উল্লেখযোগ্য সংকটের মধ্যে যদি বলি সেটা হচ্ছে সিরিয়ান ক্রাইসিস, মিডল ইস্ট ক্রাইসিস, স্পেশালি প্যালেস্টাইন ভার্সাস ইসরায়েল, ইউক্রেন রাশিয়া ক্রাইসিস, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে আরাকান আর্মি যেটি রাখাইন স্টেট তারা দখল করে নিয়েছে, সেখানে একটি সিভিল ওয়ার হচ্ছে, এই রিলেটেড। এরপরে বাংলাদেশ ও আঞ্চলিক রাজনীতি ও সংকট, অর্থাৎ বাংলাদেশের সাথে বাংলাদেশের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে এই নেইবারিং কান্ট্রিগুলোতে যদি কোনো ক্রাইসিস চলে, একটু আগে যেটা বলেছি মিয়ানমারে যেটি রাখাইনে যেটি হচ্ছে, তারপরে ভারতের 7 সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোতে যেটি হচ্ছে, এই বিষয়গুলোর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে কিনা, বা এই বিষয়গুলোর কোনো প্রভাব বাংলাদেশের উপরে পড়ছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। এখন খুব সংক্ষেপে আমি আপনাদেরকে এগুলো আলোচনা করেছি, এগুলো ডিটেল আমি আমার ভাইবা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে পড়াই বা আলোচনা করি, সেটা আপনাদের সামনে শেয়ার করছি। যেমন কেমন সরকার বা কোন সরকার ক্ষমতায় আছে। আপনারা যারা 44th বিসিএস এর ভাইবা দিবেন তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে, সেটি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে জুলাই এবং আগস্ট যে রেভলিউশন সেটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, যে বর্তমান সরকারের যে ম্যান্ডেটটা কি, বা এই সরকারের যে লেজিটিমেসিটা কি, বা ডক্ট্রিন অফ নেসেসিটিটা কি, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করা হয়েছে। 44তম বিসিএসে আপনাকে প্রশ্ন করা হতে পারে, এভাবে আপনাকে প্রশ্ন করা হতে পারে। এরপরে যে অংশটুকু থাকে সেটি হচ্ছে যে বৈশ্বিক কোন সংকট এবং কোন ঘটনাগুলো বাংলাদেশকে প্রভাবিত করছে বা করবে। যেমন এর আগে প্রশ্ন করা হয়েছে রাশিয়া ইউক্রেন যে ক্রাইসিস, এটি বাংলাদেশের ইকোনমিক ক্ষেত্রে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। একই সাথে আপনাকে প্রশ্ন করতে পারে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় সেটি বাংলাদেশের উপরে কি প্রভাব পড়তে পারে। তো আমরা জানি মধ্যপ্রাচ্যে আমাদের লেবার মার্কেট রয়েছে, সেখান থেকে আমরা বিভিন্ন ন্যাচারাল যে গ্যাস বলি বা যে তেলগুলো সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করি, তা আমাদের উপর একটা প্রভাব পড়বেই। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে পরিবর্তনশীল যে প্রেক্ষাপট সেটি গ্লোবাল পলিটিক্স কিংবা ইন্টারনাল পলিটিক্স, এতে বাংলাদেশের নীতি এবং আদর্শ কেমন হওয়া উচিত, অর্থাৎ বাংলাদেশের ট্র্যাডিশনাল ফরেন পলিসি ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান, এই নীতি বা এই আদর্শের উপরে ভিত্তি করে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, স্বাধীনতার পরে বাংলাদেশ এটি গ্রহণ করেছে এই নীতিটি। এই নীতির উপর অবিচল থেকে বাংলাদেশের
জাতীয় স্বার্থ কি চরিতার্থ করা সম্ভব কিনা, বাংলাদেশের নীতি এবং আদর্শের কোনো পরিবর্তন হওয়া দরকার কিনা, আপনি কি মনে করেন, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে। এরপরে আপনি কোন সদস্যের বোর্ডে ভাইবা দিচ্ছেন? পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ যিনি সদস্য, তিনি কি ইউনিভার্সিটির টিচার, নাকি তিনি ক্যারিয়ার ব্যুরোক্রেট, নাকি তিনি ক্যারিয়ার অ্যাম্বাসেডর, নাকি তিনি কোন ব্যাকগ্রাউন্ডেড, তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনাকে কোন জাতীয় প্রশ্ন করা হবে। এটি টোটালি আপনার ভাগ্যের বিষয়। তারপরে বোর্ড সদস্যদের পরিচয় কি? একজন পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য নেতৃত্বে পিএসসিতে যে বোর্ডটি হয় ভাইবা বোর্ড, সেখানে দুজন এক্সটার্নাল থাকেন, একজন সাবজেক্ট এক্সপার্ট এবং একজন জেনারেল স্পেশালিস্ট সেখানে আসেন। একজন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ইনভাইটেড হন, একজন মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক ইনভাইটেড হন। তো সে বোর্ডে যারা থাকবেন তারা কী জাতীয় প্রশ্ন করবেন, তাদের সন্তুষ্টি অসন্তুষ্টির স্ট্যান্ডার্ড কি, এটির উপর ডিপেন্ড করবে আপনাকে কোন জাতীয় প্রশ্ন করা হতে পারে। এরপরে আসেন ভাইবা বোর্ডে একজন প্রার্থীর কাছে বোর্ড কি প্রত্যাশা করে। প্রথমত বোর্ড সমস্ত প্রশ্নের উত্তর প্রত্যাশা করে না, অর্থাৎ একজন প্রার্থী সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারুক এটি বোর্ড প্রত্যাশা করে না। এবং দিস ইজ ভেরি মাচ, যদি আমি বলি প্র্যাকটিক্যাল, এবং এটি দিস ইজ ভেরি মাচ রিয়ালিটি। কারণ পৃথিবীতে কোনো ব্যক্তি কিন্তু সব জানতা না। আপনাকে এমন কিছু প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি সেটি হামলি বোর্ডের কাছে সারেন্ডার করেন কিনা, বোর্ডের প্রতি আপনি ওবিডিয়েন্ট হন কিনা, নাকি যে প্রশ্নের উত্তর আপনি পারেন না সেটির উত্তর দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ বোর্ড কিছু অপ্রাসঙ্গিক কিংবা বিব্রতকর প্রশ্ন আপনাকে করবে, এটির মধ্য দিয়ে আপনি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন। যেমন আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে ইতোপূর্বে রবি ঠাকুরের শেষের কবিতার যে কাহিনীটি, এটি বর্তমান সমাজকে প্রতিনিধিত্ব করে কিনা। আচ্ছা, তারপরে এটি একটি ডিফিকাল্ট প্রশ্ন। তারপরে একটা প্রশ্ন করা হয়েছে যে রবি ঠাকুরের যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তার সবগুলো কবিতার নাম বলেন। 44তম বিশেষ ভাইবা বোর্ডে প্রশ্নটি করা হয়েছে। তারপর বলা হয়েছে যে বাংলাদেশে পাঠ কখন হয়। তারপরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাল্যকাল সম্পর্কে আপনি বলেন। তো নিশ্চয়ই আপনি এই প্রশ্নের উত্তরগুলো কখনোই আপনার পারার কথা না, কিন্তু কেন করে? এই প্রশ্নটি শুনে আপনি কি বিরক্ত হন, বোর্ডের প্রতি আপনি বিরক্ত যে ভাব সেটি ফুটে ওঠে, নাকি বোর্ডকে বোর্ডের সাথে এই প্রশ্নটি খুবই হালকা খুবই স্বাভাবিকভাবে গ্রহণ করেন, না পারলে আপনি বিনয়ের সাথে সরি স্যার উত্তরটি আমার জানা নেই, নাকি এরকম ভাব দেখান যে স্যার এটা কোনো প্রশ্ন হলো নাকি। তো মনে রাখবেন যে আসলে আপনাকে কিন্তু তথ্য আপনি জানেন কি জানেন না সেটা জাজ করার জন্য ভাইবা বোর্ড না। ভাইবা বোর্ড হচ্ছে ওভারঅল আপনার প্রেজেন্টেশন, আপনার পার্সোনালিটি, আপনার ম্যাচিউরিটি। কারণ প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা পাশ করেছেন আপনি ইনফরমেটিভ, এটি তো প্রমাণ করেছেন। এরপরে যে ব্যাপারটি থাকে সেটা হচ্ছে যে প্রার্থী যে চাকরিতে বর্তমানে কর্মরত আছে সে চাকরি সম্পর্কে প্রশ্ন করে। কেন করে? কারণ হচ্ছে যে সেই চাকরিটি সে এনজয় করছে কিনা, তাকে কি কি কাজ করতে হয় এটি সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। সেখান থেকে কেন সে সুইচ করে এই চাকরিতে আসতে চাচ্ছে, সুবিধা কি এখানে বেশি, সুযোগ সুবিধা কি এখানে বেশি, যৌক্তিক যুক্তি সেখানে বোর্ডকে বোঝাতে হয়। তারপরে প্রার্থী যে ক্যাডারে আসতে চাচ্ছে সেই ক্যাডারে আসলে তার কাজটা কি হবে এই সম্পর্কে প্রার্থীর কাছ থেকে জানতে চাওয়া হয় যে তুমি যে ক্যাডারে আসতে চাচ্ছ এই ক্যাডারে আসলে তোমার কি কাজটা হবে, বা তুমি এই ক্যাডারে আসতে পারে কিছু কাজ আছে সেই কাজগুলো খুবই চ্যালেঞ্জিং, সেটি করবার জন্য তুমি কতটা প্রস্তুত। তো এগুলোর মধ্য দিয়ে প্রার্থী সেই ক্যাডার সম্পর্কে প্রাথমিক কোনো ধারণা রাখে কিনা, বা তাকে যে কাজটি করতে হবে সেই কাজটি করবার জন্য সে মানসিকভাবে প্রস্তুত কিনা। প্রার্থী পাস কিংবা ফেল, গুরুত্বপূর্ণ একটা কথা। প্রার্থী পাস কিংবা ফেল, কিংবা প্রার্থী নম্বর বেশি কিংবা কম, এটি পাবে কি পাবে না, পাস করবে কি ফেল করবে, নম্বর বেশি পাবে নাকি কম পাবে, এটি টোটালি ডিপেন্ড করে তার পারফরমেন্সের উপরে না, এটা ডিপেন্ড করে বোর্ডের সন্তুষ্টির উপরে। বোর্ড আপনি ইনফরমেশন দিয়ে বোর্ডকে সন্তুষ্ট করবেন, নাকি আচার আচরণ দিয়ে বোর্ডকে সন্তুষ্ট করবেন, নাকি ওবিডিয়েন্ট হয়ে বোর্ডকে সন্তুষ্ট করবেন, এটি আপনার বিষয়। এটা অত্যন্ত কৌশলী একটা বিষয় যেটা গাইড বই পড়ে সম্ভব না, প্রচুর প্র্যাকটিসের বিষয়। আপনি বোর্ডে কখনো সব জানতার ভান করবেন না। এরপরে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে সাধারণত ভাইবা বোর্ডে ক্যাডার ভিত্তিক কেমন প্রশ্ন করা হয়। তো আপনারা জানেন যে 44 BCS এর অলরেডি টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার ভাইবা শেষ হয়ে গেছে, সামনে বোথ ক্যাডার শুরু হবে, সবার শেষে জেনারেল ক্যাডার ভাইবা শুরু হবে। ইউজুয়ালি প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারের ভাইবার ক্ষেত্রে প্রার্থী যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়, আর আদার্স অন্যান্য বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়। বোথ ক্যাডারের প্রার্থীকে নর্মালি তার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ইভেন লাস্ট চয়েসের ক্যাডার সম্পর্কে প্রশ্ন করে, তার সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করে এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রশ্ন করে।
আর জেনারেল ক্যাডারের প্রার্থীকে নর্মালি তার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ চয়েস, সিক্সথ চয়েস, এমনকি লাস্ট চয়েস থেকে প্রশ্ন করে এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রশ্ন করে। তো আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে যে মেসেজটা কনভে করলাম, ভাইবাটা এটা অনেকটা লাখের বিষয়। আপনি কার বোর্ডে পড়বেন, সে বোর্ডের স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশনের স্ট্যান্ডার্ড কি, আপনাকে কোন জায়গা থেকে প্রশ্ন করবে আপনি বলতে পারবেন না। তবে ভাইবার জন্য আপনি প্রচুর পরিমাণে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর গাইড বই নির্ভর না হয়ে আপনি পেপার পত্রিকা পড়েন, দেশে বিদেশে কি হচ্ছে না হচ্ছে, আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের খুঁটিনাটি সম্পর্কে বেসিক জিনিসটা পড়েন, ডিপলি পড়ার দরকার নেই। আর আপনি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হন আর আপনি যে রেজাল্ট আপনি করেন, ভাইবা বোর্ডে কখনো অ্যারোগেন্স শো করা যাবে না। আমি বলতে গর্ববোধ করছি, আমার যারা বিসিএসের ভাইবার স্টুডেন্ট, অনেক বিসিএস ক্যাডার অফিসার আমার কাছে ভাইবা ক্লাস করেন। বাংলাদেশের রিনোন ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, মানে কোনো ইউনিভার্সিটিকে ছোট বড় করে আমি বলছি না, এই মুহূর্তে আমার কাছে 555 স্টুডেন্ট ক্লাস করছে। 44তম বিসিএস এবং 45তম বিসিএস এর অ্যাডভান্স ব্যাচ মিলিয়ে এই মুহূর্তে আমার কাছে 555 জন স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে। বর্তমানে আমার 44তম বিসিএস এর সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে, 45তম বিসিএস এর অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে। তো যদি আমার কাছে আপনারা এই ভাইবা কোর্সের সেবা নিতে চান, আমার সম্পর্কে জানতে চান, মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল, এখানে ভিজিট করবেন। আর আমার এই কথাগুলো শুনবেন, এগুলো এবং সেগুলো প্র্যাকটিক্যালি ভাইবা বোর্ডে কাজে লাগাবেন। আশা করছি সর্বোচ্চ নম্বর পাবেন আপনারা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।